আমি আপনাদের সাথে খুব অল্প সময়ে অল্প কিছু বিষয় নিয়ে আলোচনা করব। আলোচনাটা হচ্ছে রাষ্ট্র এবং সমাজ নিয়ে। আপনারা হয়তো আমার ভিডিওগুলো দেখে বুঝতে পারবেন যে আমি মূলত ইনকাম ট্যাক্স ভেটেরিনারি অ্যাকাউন্টিংয়ের ছাত্র, প্লাস অ্যাকাউন্টিং অনার্স মাস্টার্স করার কারণে এবং আইসিএম পড়ার কারণে এবং এলএলবি করার কারণে, যাই হোক বিভিন্ন কারণে আমি মূলত প্রফেশনাল একজন লয়ার, ইনকাম ট্যাক্স ভ্যাটের সাথে ট্যাক্স ভ্যাটের ট্রেনিং করে। তো এভাবে আমি যেহেতু এর সাথে একসময় ইংরেজি পড়াতাম, বাংলা পড়াতাম, কবিতা লেখার দক্ষতার কারণে স্বাভাবিকভাবে অনেকগুলো বিষয়ে জ্ঞান রাখতে হয়, বা অনেকগুলো বিষয়ে জ্ঞান না থাকলে আসলে কবিতা লেখা যায় না। যারা সাধারণত কবি হন বা লেখালেখি করেন আপনারা জানেন যে অনেক পড়াশোনা করতে হয়। এখানে ইতিহাস, বাংলা, কৃষ্টি, কালচার, সাহিত্য সব মিলে ভাষা, এটা একটা অনেক বড় ব্যাপার। কবিতা কিন্তু চাইলেই লেখা যায় না। আপনারা হয়তো ভাবেন যে ছন্দ মিলিলেই কবিতা হয়, আসলে বিষয়টা তা না। মজার ব্যাপার হচ্ছে আমি কিন্তু কবিতা লিখি ছোটোবেলা থেকে, কিন্তু ছন্দ কবিতা লিখি না, গদ্য কবিতা লিখি। আমার স্টাইলটা হচ্ছে গদ্য কবিতা। আমি এই ছন্দ মিলানোটা পছন্দই করি না। যাই হোক, আমরা আজকে কথা বলবো রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা নিয়ে। রাষ্ট্র কি, সমাজ কি? রাষ্ট্র হলো একটা সার্বভৌম কর্তৃপক্ষ যারা একটা নির্দিষ্ট ভূখণ্ড শাসন করবে। হয় জনগণ দ্বারা শাসিত হবে, অথবা রাষ্ট্রে একজন সর্বোচ্চ সুপেরিয়র একজন প্রধান থাকবেন, তিনি রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন। এক হচ্ছে জনগণ দিয়ে নিয়ন্ত্রণ করার রাজা, আর একজন হচ্ছে রাজা জনগণকে নিয়ন্ত্রণ করবেন, দ্যাট ইজ রাজতন্ত্র অথবা গণতন্ত্র। একইভাবে তাহলে একটা সমাজতন্ত্র শব্দটা আছে। সমাজতন্ত্রটা হচ্ছে রাষ্ট্রের সমস্ত সম্পদ থাকবে রাষ্ট্রের আওতায়। রাষ্ট্রে যত মানুষ থাকবে তারা সকলে সমান সুযোগ সুবিধা ভোগ করবে। শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, কর্মসংস্থান সব জায়গায় রাষ্ট্রের সমস্ত নাগরিক একই সুযোগ সুবিধা ভোগ করবে। সকালবেলায় আপনার যদি সবাই পরোটা খায় আপনিও পাবেন, সবাই যদি পাউরুটি পায় আপনিও পাবেন। দুপুরে যদি ইলিশ মাছের একটা টুকরো হয় আপনিও পাবেন, রাষ্ট্রের প্রধানও পাবেন। এই হলো সমাজতন্ত্র। এখানে একটা সমস্যা, তা হচ্ছে যারা লেজি পিপল, তারা জানে যে সকালবেলায় আমার খাবার আমার টেবিলে চলে আসবে, তাহলে আমার কাজ করার দরকার কি? যে কারণে রাষ্ট্র সমাজতান্ত্রিক ব্যবস্থায় সম্পদ অর্জনে পিছিয়ে পড়ে, কারণ মানুষরা নিজে স্বউদ্যোগে কাজ করতে চায় না। সরকার তাকে যেভাবে চালায়, মিল কারখানা, সরকারি প্রতিষ্ঠান, সেভাবে সব কিছু চলে। কিন্তু গণতন্ত্রে যেটা হয় বা ডেমোক্রেসি পদ্ধতি যেটা হয়, তা হচ্ছে মানুষ স্বউদ্যোগে কাজ করে, ব্যবসা বাণিজ্য করে, তার সম্পদের পাহাড় সে গড়তে পারবে। চাইলে সে হাজার হাজার কোটি টাকা সে পুঁজি সংগ্রহ করতে পারবে। অথবা পুঁজিবাদ, যেটা যারা পুঁজিবাদের বিরুদ্ধে কথা বলেন তারা এই কথাগুলো বলেন যে সমাজে বৈষম্য তৈরি হয় পুঁজির মাধ্যমে। সেটা কি? একজনে কোটি কোটি টাকার মালিক, তার নিচে একজন ফকির, তার কিছুই নাই। তো তাহলে আমরা দেখতে পাই এটা কেন? কারণ তিনি পরিশ্রম করে টাকা অর্জন করেছেন, অথবা গরিবের সম্পদ মেরে বড়লোক হয়েছেন, অথবা রাষ্ট্রীয় যে ট্যাক্স ভ্যাট ফাঁকি দিয়ে টাকার পাহাড় গড়েছেন। অতএব যারা সমাজতান্ত্রিক আন্দোলন করেন তারা এই কথাগুলোকে পুঁজি করে আন্দোলন করেন। একইভাবে তারা ইগনোর করেন অথবা এড়িয়ে যান যে রাষ্ট্র সমাজ ব্যবস্থায় যদি সমাজতান্ত্রিক পথ ধরে এগোয়, তাহলে সেটা যেটা হয় তা হচ্ছে মানুষ কাজ করার স্পৃহা কম পায়, মানুষ নতুনত্ব আবিষ্কার করতে এগোয় না, মানুষ শুধু তার নিজের খাবার, নিজের চিকিৎসা, বাসস্থান, কর্মসংস্থান, এই যে মৌলিক 5টা
বিষয় আছে, শুধু এই 5টা ক্ষেত্রেই সীমাবদ্ধ নয়। মানুষের আরও অনেক পরিবর্তন দরকার, বৈশ্বিক চাহিদার সাথে মিলানো দরকার, বৈশ্বিক যে কর্মকাণ্ড সেখানে নিজেকে মেলে ধরা দরকার। এইগুলো সমাজতান্ত্রিক ব্যবস্থায় মূলত ইগনোর করা হয় বা ইগনোরেন্স থেকে যায় বা এড়িয়ে যাওয়া হয়। যাই হোক, আমরা আলোচনা করছিলাম রাষ্ট্র এবং সমাজ ব্যবস্থা নিয়ে। রাষ্ট্র তাহলে কি? রাষ্ট্র হচ্ছে একটা ভূখণ্ড যেটা সার্বভৌম কর্তৃত্বের অধিকারে থাকে, অর্থাৎ একজন প্রেসিডেন্ট বা রাজা বা একজন প্রধানমন্ত্রীর নিয়ন্ত্রণ থাকে। তার একটা সেনাবাহিনী থাকবে, তার একটা পুলিশ বাহিনী থাকবে, তার একটা সীমান্তরক্ষী বাহিনী থাকবে, একটা বিমানবন্দর থাকবে। এইগুলো মিলে হচ্ছে একটা রাষ্ট্র। একই রাষ্ট্র যখন ভেঙে দুভাগ হয় তখন একই অবস্থা, প্রত্যেকটা রাষ্ট্রে আলাদা আলাদা সার্বভৌম কর্তৃপক্ষ হয়ে যায়। যেমন উপমহাদেশ অথবা ভারত অথবা ভারতীয় উপমহাদেশ যখন এটা ভেঙে যায়, আপনারা জানেন অনেক আগে এটা একটা পার্ট ছিল। আমি পুরো ভারত যে উপমহাদেশটা নিয়ে আলোচনা করছি, এইটাকে ভেঙে যখন কয়েক টুকরো হয়, একটা পার্ট হয়ে যায় ইরান, একটা পার্ট হয়ে যায় আফগানিস্তান, একটা পার্ট হয়ে যায় শ্রীলঙ্কা, একটা পার্ট হয় নেপাল, একটা পার্ট হয় ভুটান। এই যে বিশাল ভূখণ্ড পরবর্তীতে উপমহাদেশ আকারে অবিভক্ত যে ভারত, সেখানে ভেঙে দুটুকরো হয়ে পাকিস্তান এবং ভারত হয়। এই পাকিস্তান ভেঙে আবার দুটুকরো হয় বাংলাদেশ, পাকিস্তান। অখণ্ড ভারতে আবার এখানে আপনারা জানেন পশ্চিম বাংলা বা বাংলা, তারপরে কাশ্মীর, এভাবে অনেকগুলো প্রদেশ মিলে তারা একটা রাষ্ট্রে পরিণত হয়েছে। তাহলে যখনই যে ভূখণ্ড বের হয়ে নতুন রাষ্ট্র সৃষ্টি হয়েছে, রাষ্ট্র হিসেবে তারা কিন্তু আলাদা। কিন্তু আপনি একটা জিনিস যদি লক্ষ্য করেন, ভাষাগত দিক দিয়ে একটা বিভাজন, জাতিগত বা রেস দিয়ে একটা বিভাজন, তারপরে এক একটা অঞ্চলের মানুষের কৃষ্টি কালচার দিয়ে এক একটা বিভাজন, এভাবে যে বিভেদ বা প্রভেদ বা আলাদা হয়ে যাওয়ার একটা প্রবণতা, এইভাবেই কিন্তু রাষ্ট্র সৃষ্টি হয়। বাংলা ভাষাভাষী মানুষগুলো বাংলাদেশ নামক রাষ্ট্র গঠন করে। একইভাবে আপনি যখন দেখবেন সমাজ আসলে কি, সমাজ বা ইংরেজিতে যেটা আমরা সোসাইটি বলি, এটা আসলে এক ধরনের কৃষ্টি কালচার বা জীবনযাপনের যে কৌশল বা ব্যবস্থা, যেটা একটা রাষ্ট্রে হাজার বছর ধরে গড়ে ওঠে। একটা সমাজ ব্যবস্থা কিন্তু রাষ্ট্রে একদিনে গড়ে ওঠে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যদি ভারত উপমহাদেশকে ধরি, তাহলে ইরান, আফগানিস্তান, শ্রীলঙ্কা বা পাকিস্তান, এই অঞ্চলের মানুষের সাথে অনেকগুলোর দিকে কিন্তু মিল আছে। আবার যখন তারা রাষ্ট্রীয় অবকাঠামোয় বিভেদ হয়ে আলাদা আলাদা রাষ্ট্রে বসবাস করছে, তখন আবার তাদের কৃষ্টি কালচার ভিন্নভাবে গড়ে উঠেছে। তাহলে আমরা বলতে পারি যে রাষ্ট্রীয় অবকাঠামোর আওতায় থেকে সমাজকে আলাদা আলাদা টুকরো করে ফেলানো হয়, সেটাই হচ্ছে রাষ্ট্রীয় ব্যবস্থা। কিন্তু সমাজ বা সোসাইটি ধারণা একটা বড় ধারণা। যেমন পুরো সাবকন্টিনেন্টের মানুষ শাড়ি পরতে পছন্দ করে, পুরুষরা পাঞ্জাবি পরে। আবার যদি আপনি হিন্দুজম বা হিন্দু কালচার যদি দেখেন, তারা এখনও ধুতি পরতে পছন্দ করে। মেয়েরা বিয়ের পরে সিঁদুর লাগায়, হাতে শাখা চুড়ি পরে। আপনি যদি ইউরোপিয়ান কান্ট্রিতে যান, তাহলে আপনি দেখবেন যে তারা শার্ট প্যান্ট পরছে, তারা টাই গলায় ঝুলেছে। তাহলে এটা কেন? এটা সমাজের যে বিভিন্ন কৃষ্টি কালচারের প্রভাব। যেমন
আপনি যদি ইউরোপের দিকে তাকান তাহলে দেখবেন যে এরা শীত প্রধান দেশের লোক। শীত প্রধান দেশের লোক হওয়ার জন্য হিন্দু হলেও তারা সকালবেলায় ধুতি পাঞ্জাবি না পরে তারা জ্যাকেট বা ভারী শীতের কাপড় পরে। মেয়েরা শিক্ষিত হলে তারা প্যান্ট শার্ট পরে। তাহলে এগুলো কিন্তু রাষ্ট্রীয় কারণে নয়, সামাজিক অনেকগুলো কারণের সাথে সম্পর্কযুক্ত। আপনি যখন আমাদের বাংলাদেশের দিকে এগিয়ে আসবেন তখন দেখবেন যে আমরা যেমন লুঙ্গি পরতে পছন্দ করি, একইভাবে আমরা প্যান্ট শার্ট পরতেও পছন্দ করি। আমরা সাধারণত আমাদের অঞ্চলের মানুষগুলো দিনের বেলায় বিশেষ করে পুরুষরা খালি গায়ে চলাফেরা করতে পছন্দ করে। কিন্তু আপনি যদি ইউরোপের দিকে যান বা আমেরিকার দিকে যান তাহলে দেখবেন যে তারা খালি গায়ে থাকতে পারে না। কেন? কারণ তারা শীতের ভিতর ঠান্ডায় বা বরফ পড়া অঞ্চলে বসবাস করার কারণে মানে খালি গায়ে থাকা সম্ভবই না। আমরা যদি আরেকটু ব্যাখ্যা বিশ্লেষণ করি তাহলে দেখতে পাই যে কৃষ্টি কালচার বা সামাজিক যে রীতিনীতি এটাকে কেন্দ্র করে যে সমাজ ব্যবস্থা গড়ে উঠেছে এটা অনেক আদি থেকে এই কৃষ্টি কালচারগুলোর প্রভাব আমাদের সমাজে বিস্তৃত। আমরা এই উপমহাদেশে যখন ইসলাম ধর্মের প্রসার না ঘটে তখন এই অঞ্চলে সাধারণত হিন্দু এবং বৌদ্ধ ধর্মের প্রভাব ছিল। পরবর্তীতে খ্রিস্টান ধর্ম এবং মুসলমান ধর্মের প্রভাবে ধীরে ধীরে এই কৃষ্টি কালচারে পরিবর্তন আসে। পরবর্তীতে যদি আমরা আরও তাকাই তাহলে দেখতে পাই যে যখন ইসলাম ধর্মের ব্যাপক প্রসার হয়, হিন্দু ধর্মের মানুষ তাদের ধর্মের বিভিন্ন কুসংস্কার, তাদের যারা পূজারী মানে ব্রাহ্মণ ক্ষত্রিয়, এই যে বিভিন্ন রকম যে বিভাজন, এই বর্ণ বৈষম্যটা প্রকট আকারে থাকার জন্য হিন্দুরা দলে দলে, বিশেষ করে নিম্ন বর্ণের হিন্দুরা দলে দলে মুসলিম হয়ে যায়, ইসলাম ধর্ম গ্রহণ করে এবং তাদের সেই কৃষ্টি কালচার, যারা হিন্দু থেকে মুসলমান হয়েছে তাদের নাম যেমন চৌধুরী, তারপরে মণ্ডল, হাওলাদার বা হালদার, এই নামগুলো কিন্তু সেই আদি থেকে এই উপমহাদেশে ছিল। এই উপ পদবী চৌধুরী। একইভাবে আপনি যদি নামের কথা বলেন, আপনি আরবি নামগুলো যেমন দেখবেন এখানে আছে, একইভাবে হিন্দু মুসলমান সবার ভিতর কমন কিছু নাম আছে। যেমন আমার নিজের নাম পলাশ, আমার বোনের নাম জ্যোৎস্না, আমার আরেকটা ভাইয়ের নাম শিমুল, আরেকটা ভাইয়ের নাম সবুজ। কিন্তু আপনি যখন আমার সার্টিফিকেটের নাম দেখবেন আমার নাম মোহাম্মদ আবুল কালাম আজাদ, আমার মেজর ভাইয়ের নাম মোহাম্মদ কামাল হোসেন, পরেরটা সোহেল রানা, মোহাম্মদ সোহেল রানা, মোসাম্মদ আসমা খানম। এই যে মানে সর্বপ্রথম আমি একজন বাঙালি, তারপরে আমি একজন মুসলমান। আমার নামটা পলাশ দেখে অনেকেই বিভ্রান্ত হয় যে আপনি বোধহয় হিন্দু, কিন্তু না, আমি আসলে হিন্দু না, আমি একজন মুসলমান। আমি একজন মানে নামাজ পড়া, রোজা থাকা, এই যে স্বাভাবিক যে মুসলমান, সেই মুসলমান, কোরআন তেলাওয়াত করা মুসলমান। কিন্তু আমার নামের সাথে পলাশ থাকা বা জ্যোৎস্না থাকা বা সবুজ থাকা, শিমুল থাকে, এই একই নাম হিন্দুদের ভিতরে আপনি দেখতে পাবেন। তাহলে সমাজ ব্যবস্থায় আমাদেরকে রাষ্ট্রে গুরুত্ব দিতে হবে আগে সমাজ ব্যবস্থাকে। আমরা যে অঞ্চলে বসবাস করি এই অঞ্চলের কৃষ্টি কালচারে আমরা মানুষ হয়েছি, আমরা বড় হয়েছি। এই মানুষগুলো আমাদের, এখানের হিন্দু, এখানের মুসলমান, এখানের বৌদ্ধ, এখানে উপজাতি, এখানে যে আদিবাসী, আমরা সবাই মিলেমিশে এই সমাজের যার কৃষ্টি কালচারের ধারক বাহক। তাহলে প্রথমে হচ্ছে আমরা যার সমাজের একটা অংশ, তারপরে আমরা যার সমাজের প্রতিনিধি, তারপর আমরা
একত্রে মিলেমিশে একটা সমাজ, সেই সমাজ থেকে আমরা একই রাষ্ট্রের নাগরিক। এখানে আমরা হিন্দু আছে, মুসলমান আছে, বৌদ্ধ আছে, হ্যাঁ, সাঁওতাল আছে, চাকমা আছে, সবাই মিলেমিশে একটা জাতিগোষ্ঠী, তা হচ্ছে বাংলাদেশি জাতীয়তাবাদ। বাংলাদেশি জাতীয়বাদ কি? আমরা যে ভূখণ্ডে বসবাস করি এই ভূখণ্ডের অস্তিত্ব রক্ষার্থে যে স্লোগানগুলো আমরা মনে প্রাণে বিশ্বাস করি, এইগুলো হচ্ছে আমাদের জাতীয়তাবাদ। তাহলে সমাজকে আমরা অস্বীকার করতে পারবো না, সামাজিকতাকে অস্বীকার করতে পারবো না, রাষ্ট্রীয় কৃষ্টি কালচারকে অস্বীকার করতে পারবো না, অস্বীকার করতে পারবো না আমাদের রাষ্ট্রীয় সার্বভৌমত্ব। ধন্যবাদ, আপনারা ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।